বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইউরেশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্কের সঙ্গে কৌশলগত আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, যার ফলে তুরস্কের সিপার আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় তুর্কিয়ের সামরিক ড্রোন যৌথভাবে উৎপাদন করার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতি সবচেয়ে আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের নীতি নির্ধারকদের মনে। বলা হচ্ছে, এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় কৌশলগতভাবে আরও কোণঠাসা হয়ে পড়তে পারে নয়াদিল্লি। বাংলাদেশের জন্য এই চুক্তিকে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তুরস্কের জন্য এই সামরিক চুক্তি নিজের বৈশ্বিক সামরিক ও কূটনৈতিক আধিপত্য বিস্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। তুরস্কের উন্নত সমরাস্ত্রের প্রতি ঢাকার আগ্রহ কেবল সামরিক বাহিনীর সাজসজ্জার জন্য নয়, বরং সীমান্তে বাস্তবিক হুমকি ও সম্ভাব্য হামলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে প্রতিবেশী মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ভঙ্গুর হয়ে আছে। নিয়মিত তাতমাদর ও বিদ্রোহী বাহিনীর ভারী গোলা বাংলাদেশ সীমানায় বিস্ফোরিত হচ্ছে। এমনকি বেশ কয়েকবার মিয়ানমারের বিমান বাহিনী কর্তৃক বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা সীমান্ত সুরক্ষায় আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে, বিশেষ করে যখন বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই পুরনো প্রযুক্তির উপর নির্ভর করে টিকে আছে। এছাড়াও বাংলাদেশের হাতে থাকা স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের মতো সংবেদনশীল স্থান রক্ষার জন্য উপযুক্ত নয়। এমন পরিস্থিতিতে ভারত নিজেদের সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে চিন্তিত না হলেও কৌশলগত অবস্থান থেকে অনেকটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অস্বস্তিতে রয়েছে। আধুনিক অস্ত্র সজ্জিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিবে প্রতিপক্ষকে, যার ফলে বাংলাদেশকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা ও আগ্রাসনের জন্য নতুন করে ভাবতে হবে প্রতিপক্ষকে। এমনকি এসব পরিকল্পনার খরচও বেড়ে যাবে বহুগুণ। ভারতের জন্য আরও দুশ্চিন্তার বিষয় হলো, সামরিক চুক্তিটি চীনের সঙ্গে নয়, বরং তুরস্কের সঙ্গে হচ্ছে। নয়াদিল্লির কাছে তার আশেপাশের অঞ্চলে চীনের তৈরি সমরাস্ত্রের আক্রমণ প্রতিহত করার জন্য একটি সুপরিকল্পিত কৌশল রয়েছে। কিন্তু ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশের উন্নত প্রযুক্তি ক্রয় করা একটি নতুন পরিস্থিতি। এটি ঢাকার প্রধান সামরিক সহযোগী হিসেবে চীনের অবস্থানকে খানিকটা দুর্বল করে এবং নতুন রাষ্ট্র দ্বারা প্রতিস্থাপন করে। মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা করল পাকিস্তান। ইতোমধ্যে নিজেদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে দেশটি। কৃষি থেকে নগর পরিকল্পনা, দেশের নানা খাতে এই স্যাটেলাইট বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছে ইসলামাবাদ। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে 19 অক্টোবর স্থানীয় সময় রোববার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে H1 হাইপারস্পেকট্রাল স্যাটেলাইটটি। এই ধরনের স্যাটেলাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটি ভূপৃষ্ঠের সূক্ষ্ম রাসায়নিক ও বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। প্রচলিত স্যাটেলাইটের পক্ষে যা সম্ভব নয়। ফলে কৃষি ফসলের গুণমান পর্যবেক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, এমনকি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে পাকিস্তানের ডন পত্রিকাকে সুপারকো চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ খান বলেন, হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যপাত্য কৃষি উৎপাদনশীলতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, জলবায়ুর সহনশীলতা বাড়াবে এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করবে। চীনের সহযোগিতায় সম্পন্ন এই উৎক্ষেপণকে পাকিস্তান দেখছে নিজেদের মহাকাশ কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে। একই সঙ্গে এটিকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব ও মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে পারস্পরিক সহযোগিতার প্রতিফলন বলেও উল্লেখ করেছে ইসলামাবাদ। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মিশন পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্ব ও গভীর বন্ধুত্বের প্রতিচ্ছবি। সুপারকোর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 3টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে পাকিস্তান। এর মধ্যে EO-1 ও KS-1 ইতিমধ্যে কক্ষপথে সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে। ম্যাঙ্গো বা ইলিশ ডিপ্লোমেসির কথা শুনেছি নিশ্চয়। ভারত কিংবা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যাকে কূটনৈতিক চাবিকাঠি হিসেবে
ব্যবহার করে বাংলাদেশ সরকার। চীনেরও আছে তেমনই এক কূটনৈতিক হাতিয়ার, যাকে বলা হয় ডুরিয়ান ডিপ্লোম্যাসি। দেখতে অনেকটা কাঁঠালের মতো এ ফল এখন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের কূটনৈতিক হাতিয়ার। কিন্তু কিভাবে? ফিলিপাইনের লোককথায় ডুরিয়ান নিয়ে একটি গল্প আছে। এক রাজা তার প্রেয়সীর মন জয় করতে এক সন্ন্যাসীর কাছে গেলে সন্ন্যাসী তাকে 3টি জিনিস আনতে বলে: কালো পাখির ডিম, মহিষের 12 চামচ দুধ এবং ফুলের মধু। তারপর এগুলো একত্রে মিশিয়ে রাজাকে মাটিতে পুঁততে বলেন সন্ন্যাসী। পরদিন সকালে সেখানে জন্ম নেয় সুগন্ধি এক গাছ, যার ফলের গন্ধে মুগ্ধ হয় রাজকন্যা। রাজাও সেই খুশিতে সন্ন্যাসীকে না জানিয়েই ফল খান, আর এতেই ক্ষুব্ধ হন সন্ন্যাসী। অভিশাপ দেন গাছটির ফল হবে দুর্গন্ধ ও কাঁটাযুক্ত। সেই থেকে এখনো ডুরিয়ানকে রাজনীতি ও ষড়যন্ত্রের ফল হিসেবেই দেখা হয়, যা কিনা দক্ষিণ পূর্ব এশিয়ায় ফলের রাজা। তবে পশ্চিমে ফলের চাহিদা নেই বললেই চলে। 15 শতকের ইতালীয় বণিক নিকোলো দে কন্তির মতে ডুরিয়ান ঘন মাখনের মতো হলেও এর গন্ধ অসহনীয়। কেউ কেউ এই ফলের ঘ্রাণকে পচা মাংসের সঙ্গেও তুলনা করেন, আবার কারো কাছে এর গন্ধ পেঁয়াজের মতো, যে কারণে বিদেশিদের সুবাস সংবেদনশীলতার কথা মাথায় রেখে সিঙ্গাপুরের অনেক হোটেলেও ডুরিয়ান আনা নিষিদ্ধ। অর্থাৎ পশ্চিমে এর কূটনৈতিক সম্ভাবনা নেই বললেই চলে। অথচ সেই ফলটি চীনের কূটনৈতিক চালের অংশ, যা বেইজিং কাজে লাগাচ্ছে আঞ্চলিক বন্ধুত্ব বাড়াতে। পশ্চিমারা ডুরিয়ানকে দেখলে যেখানে নাক সিটকায়, সেখানে চাইনিজরা মজা করে খায় এই ফল। সাম্প্রতিক বছরগুলোতে চীনে এটি রীতিমতো খাদ্য সেন্সেশনে পরিণত হয়েছে। বছরে 1.5 মিলিয়ন টনেরও বেশি ডুরিয়ান খায় চীনারা। আর এই বিপুল পরিমাণ ডুরিয়ান চীন কেনে তার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ডুরিয়ান আসে থাইল্যান্ড থেকে, যার পেছনে চীনের ব্যয় বছরে $4 বিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম থেকে গত বছর চীন আমদানি করেছে প্রায় $3 বিলিয়ন ডুরিয়ান। তবে শুধু এই দুদেশের ওপরই নির্ভর থাকতে চায় না চীন, যে কারণে সম্প্রতি পুরো অঞ্চলে একের পর এক ডুরিয়ান আমদানির চুক্তি করছে বেইজিং। গত আগস্টে প্রথমবারের মতো কম্বোডিয়া থেকে তাজা ডুরিয়ান আমদানি করে চীন। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে হিমায়িত ডুরিয়ান আমদানি করে চীন। এর বাইরে ফিলিপাইন্স থেকেও ডুরিয়ান আমদানি করে বেইজিং। ডুরিয়ান আমদানিকে কেন্দ্র করে পুরো অঞ্চলে এক নেটওয়ার্ক তৈরি করছে বেইজিং, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডুরিয়ান কূটনীতি। এ ব্যাপারে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বিভাগের অধ্যাপক কংকান শির মতে, ঐতিহাসিকভাবে চীনের সম্পর্ক বরাবরই কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। সীমান্ত ও সমুদ্র বিরোধের কারণে ভিয়েতনাম এই ধারার ব্যতিক্রম। ফিলিপাইন্সের ক্ষেত্রেও একই সমস্যা। তবে এই সমস্যা মেটাতে সম্প্রতি প্রথমবারের মতো আসিয়ান চীন ডুরিয়ান উৎসব আয়োজন করে চীন, যেখানে আসিয়ান সদস্যের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় ভিয়েতনাম ও ফিলিপাইন্সকেও। অর্থাৎ ডুরিয়ানকে কাজে লাগিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে চীন। এক্ষেত্রে পেছন থেকে ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে চীন, যেখানে কূটনৈতিক কার্যক্রম সহজ করে দিচ্ছে এই দেশগুলোর ডুরিয়ান প্রেম। খাবারের মাধ্যমে রাজনীতি নতুন কিছু নয়। প্রাচীনকালেও যখন দুই জাতি একত্র হতো, তখন আগুনের পাশে বসে কথা বলার সময় সঙ্গে থাকতো খাবার, যা পরবর্তীতেও রয়ে গেছে, যা চীনের মতো এখন কাজে লাগাচ্ছে মালয়েশিয়াও। 2022 সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যাহ্নভোজে মুসাং কিং জাতের ডুরিয়ান চিজ কেক পরিবেশন করেছিলেন, যা ওয়াং ইকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি তাৎক্ষণিক ঘোষণা দেন চীন মালয়েশিয়া থেকে আরো বেশি ট্রপিক্যাল ফল ও পাম তেল আমদানি করতে প্রস্তুত। এমন কৌশলের ব্যবহার সম্প্রতি আরো বাড়িয়েছে মালয়েশিয়া। গত ফেব্রুয়ারিতে সিওল দূতাবাসে ডুরিয়ান কূটনীতি শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটি। তার আগে তেহরানেও একই ধরনের আয়োজন করেছে দেশটি, যেখানে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জামরুনি খালিদ বলেন, কূটনীতি শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, এটি একসঙ্গে খাওয়া, গল্প বিনিময় আর সম্পর্ক গড়ার আনন্দ। আর ডুরিয়ান হোক আমাদের যৌথ সহযোগিতার প্রতীক। যে ডুরিয়ানকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে মালয়েশিয়া ও চীন, সেই কূটনীতির ভবিষ্যৎ অবশ্য সংকটের মুখে। অদূর ভবিষ্যতে এই কূটনীতি টিকবে কিনা
সেটা যতটা না রাজনীতির উপর নির্ভর করছে, তার চেয়ে বেশি নির্ভর করছে আবহাওয়া ও জলবায়ুর উপর। কেননা এই অঞ্চলের জলবায়ু পরিবর্তন এই ফলটির চাষাবাদ ঝুঁকির মুখে ফেলেছে। গরমের কারণে থাইল্যান্ডে কমেছে এই ফলের উৎপাদন। ভিয়েতনামের ডুরিয়ান উৎপাদনও অর্ধেকে নেমে এসেছে, যা এই কূটনীতির ভবিষ্যৎকে ফেলে দিয়েছে ঝুঁকির মুখে। গাজা যুদ্ধবিরতির পর একরকমের বিজয় মিছিল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে তিনি হঠাৎ পাকিস্তানের সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয় ফিল্ড মার্শাল। তখন মধ্যপ্রাচ্যে এক অনুষ্ঠানে ট্রাম্প মাইক ছেড়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, যাতে তিনি টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্পের প্রশংসা করতে পারেন। Thank you very much, Çok teşekkürler. my dear Sayın President Trump. সেদিনই শাহবাজ শরীফ ঘোষণা করলেন তিনি আবারও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চান। I would say olabilir bir dünya that hali. Pakistan Şunu söylemek istiyorum. had nominated President Donald Trump Başkan Donald Trump for Nobel Peace Prize. এ এমন এক দৃশ্য যা বছর খানেক আগেও কেউ কল্পনা করতে পারত না। এবার মূল কথায় আসা যাক। ওয়াশিংটন বহুদিন ধরেই পাকিস্তানকে দূরে রেখেছিল রাজনৈতিক অস্থিরতা ও মার্কিন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগে। উপরন্তু পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র, এটাও যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি সমস্যা ছিল। ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেন কখনোই পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীকে টেলিফোন করেননি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তিনি পাকিস্তানকে বলেছিলেন বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে পুরো কূটনৈতিক সমীকরণই পাল্টে গেছে। তিনি পুরনো বন্ধুদের ঝুলিতে ঝাঁকি দিয়েছেন, আর যেসব দেশ আগে মার্কিন শত্রুপক্ষের অংশ ছিল তাদেরও কাছে টানছেন, যদি কিছু অফার থাকে সেই আশায়। আর এখানেই পাকিস্তান অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে, লুফে নিয়েছে সুযোগ। পাকিস্তানের নেতারা এখন হোয়াইট হাউসের নিয়মিত অতিথি। তারা সেই কঠোর সমালোচনা থেকে বেঁচে যাচ্ছেন, যেটা ট্রাম্প অন্য দেশগুলোর প্রধানদের উদ্দেশ্যে ছুড়ে দেন। পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে রেথিয়নের তৈরি নতুন ক্ষেপণাস্ত্র পেতে চলেছে, আর তাদের ওপর বাণিজ্যিক শুল্কও ভারতের তুলনায় অনেক কম। এর পেছনে আছে দুটি চাল: চীনের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিরল খনিজ পদার্থে মার্কিন প্রবেশাধিকারের প্রতিশ্রুতি, আর ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেওয়া। Mr. President, I would like to salute you. এই নীতিতে পাকিস্তানি কর্তৃপক্ষ এখন দেশে ব্যাপক প্রশংসা পাচ্ছে, কিন্তু ভারত রীতিমতো ক্ষুব্ধ, কারণ তারা রাশিয়ার সস্তা তেল কিনে চলায় মার্কিন শুল্কের শাস্তি পেয়েছে। এই উষ্ণ সম্পর্কে কেন্দ্রে আছেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। 57 বছর বয়সী মনির এক স্কুল শিক্ষকের ছেলে। তিনি একসময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান ছিলেন, পরে 2022 সালে সেনাপ্রধান হন। খুবই সংযত, হিসাবী ও রহস্যময় ব্যক্তিত্ব বলে তাকে বর্ণনা করা হয়। গত মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাতে তিনি আলোচনায় আসেন, যে সংঘর্ষে কয়েক ডজন সেনা ও বেসামরিক মানুষের মৃত্যু ঘটে, আর আশঙ্কা দেখা দেয় পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার। তখনই ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেন, উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান। যুদ্ধ থেমে গেলে তিনি কৃতিত্ব নিজের কাছে নেন, আর পাকিস্তান প্রকাশ্যে সেই দাবিকে সমর্থন জানায়। পরে পাকিস্তানি প্রথম দেশ হিসেবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। যদিও ভারত রেগে গিয়ে তখন জানায় ট্রাম্পের মধ্যস্থতার কোনো প্রশ্নই ওঠে না, এটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। পাকিস্তান দাবি করে তারা সংঘাতে ভারতের 7টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই সংখ্যা ট্রাম্প নিজেও বারবার উল্লেখ করেন। ভারত অবশ্য এই দাবি কখনো স্বীকার করেনি। এরপরই মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়, যার কিছুদিন পরই তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দুপুরের খাবারে মিলিত হন, যা ছিল ইতিহাসে প্রথমবার কোনো পাকিস্তানি সেনাপ্রধানের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠক, যেখানে কোনো বেসামরিক নেতা উপস্থিত ছিলেন না। ওয়াশিংটনের বিশ্লেষক সুজা নওয়াজ বলেন, ট্রাম্প এমন মানুষ যিনি বিজয়ীদের পছন্দ করেন। তিনি মনে করেছেন মনির এমন এক ব্যক্তিত্ব যিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তাই দুজনের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। গাজা যুদ্ধবিরতি সম্মেলনে ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেন পাকিস্তান এখন এক গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক কাছাকাছি অবস্থান ও আরব বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন,
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পাকিস্তান লাভবান হচ্ছে। তাদের ইরানের সঙ্গেও তুলনামূলক ভালো সম্পর্ক আছে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ হতে পারে এমন একটি চ্যানেল যার মাধ্যমে ওয়াশিংটন তেহরানের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পারে। এই ধরনের মধ্যস্থতায় পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকা আছে। 1971 সালে ইসলামাবাদ থেকেই হেনরি কিসিঞ্জারের গোপন সফর শুরু হয়েছিল, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাভাবিক করে দেয়। কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় হাতিয়ার এখন তার রেয়ার আর্থ বা বিরল খনিজ সম্পদ। এই খনিজগুলো স্মার্টফোন, এমআরআই মেশিন, উন্নত যুদ্ধ বিমান সব ক্ষেত্রেই অপরিহার্য। আর চীন এখন বিশ্বের প্রায় বিরল খনিজের মজুদ এবং পরিশোধন প্রক্রিয়ার উপর একচেটিয়া নিয়ন্ত্রণ করছে, যা মার্কিনদের জন্য বড় কৌশলগত দুর্বলতা। পাকিস্তান দাবি করছে তাদের মাটির নিচে প্রায় $8 ট্রিলিয়ন অপ্রকাশিত খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদ দিয়েই তারা ট্রাম্পের নজর কাটতে পেরেছে। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসের এক ছবিতে দেখা যায় জেনারেল মুনির ট্রাম্পকে পাকিস্তানের খনিজ নমুনায় ভরা কাঠের বক্স উপহার দিচ্ছেন। এরপরই যুক্তরাষ্ট্রের মিসৌরি ভিত্তিক কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালস ঘোষণা দেয় তারা পাকিস্তান থেকে প্রথমবারের মতো সমৃদ্ধ রেয়ার আর্থ ও ক্রিটিক্যাল মিনারেল পেয়েছে। চুক্তির মূল্য $50 কোটি। এর মধ্যে ছিল অ্যান্টিমনি, তামার কনসেন্ট্রেট আর নিওডিমিয়াম, প্রোসিওডিমিয়াম সহ বিরল উপাদান। এই খনিজগুলোর বড় অংশই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের, যেখানে বহু বছর ধরে স্বাধীনতাকামী গেরিলা যুদ্ধ চলছে। অগাস্টে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, যাকে পাকিস্তান বহুদিন ধরে ভারতের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত করে আসছে। এর 1 মাস পরই পাকিস্তানের জন্য রেথিয়নের তৈরি আধুনিক এয়ার টু এয়ার মিসাইল বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। মুনিরের ক্রমবর্ধমান প্রভাব পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 1947 সালে স্বাধীনতার পর দেশটি 4 বার সামরিক শাসনের মুখোমুখি হয়েছে এবং 3টি অভ্যুত্থান ঘটেছে। 1973 সালের সংবিধানের পর থেকে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। সমালোচকরা বলেন মুনির সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্ত করেছেন এবং সরকারের সিদ্ধান্ত ও আদালতের উপরও প্রভাব রেখেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় পাকিস্তান সরকার এখনো মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতাদের দমন করছে, বিশেষ করে যারা সেনাবাহিনীকে সমালোচনা করে। মার্কিন কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালস এর সঙ্গে যে যৌথ চুক্তি হয়েছে তার পাকিস্তানি অংশীদার হল ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন, যেটি একটি সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান। অর্থাৎ এই খনিজ চুক্তির মুনাফা ও প্রভাবের বড় অংশ সেনাবাহিনীর হাতেই যাবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিএনএন-কে জানায়, আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে গঠিত, যার মধ্যে আছে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। তবে বিশেষজ্ঞরা বলেন এই সম্পর্ক কতদূর যাবে তা নির্ভর করছে ট্রাম্পের মেজাজের ওপর। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও ওয়াশিংটন ডিসির হাডসন ইনস্টিটিউটের গবেষক হুসেইন হাক্কানি বলেন, ট্রাম্পের প্রেসিডেন্সি স্বাভাবিক নয়। তিনি এখন পাকিস্তানকে পছন্দ করেন কারণ পাকিস্তান তাকে পছন্দ করে, তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে, এমনকি নোবেল পুরস্কারের জন্যও মনোনয়ন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তিতে ইসরায়েল হামাস সম্মত হওয়ায় ফিলিস্তিনিরা বুক বেঁধেছিলেন আশায়। আপন ঠিকানায় ফিরতে শুরু করেছিল বাস্তুচ্যুত গাজাবাসী, কিন্তু তাদের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হওয়ার পথে। কথা রাখেননি বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও 47 বার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, নতুন করে ছড়েছে 38 প্রাণ। আহত হয়েছেন প্রায় 150 ফিলিস্তিনি। এমন যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পেতে গাজাবাসীর আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানছে না ইসরায়েল, এমন অভিযোগ এনে একটি বিবৃতি দিয়েছে গাজার মিডিয়া অফিস। সেই বিবৃতিতে তারা জানিয়েছে, অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো 143 জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে সাধারণ মানুষের উপর সরাসরি গুলিবর্ষণ, উদ্দেশ্য প্রণোদিত গোলাবর্ষণ ও লক্ষ্যবস্তুতে হামলা এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আটক করা। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও যুদ্ধবিরতির গ্যারান্টার দেশগুলোর প্রতি ইসরায়েলকে আগ্রাসন বন্ধে বাধ্য করে নিরস্ত্র গাজাবাসীর জীবন সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়ে এ পর্যন্ত 20 জন জিম্মিকে ফিরিয়ে দিয়েছে হামাস। তবে ঝামেলা বেঁধেছে নিহত জিম্মিদের লাশ ফেরত দেওয়া নিয়ে। 28 জনের মধ্যে এখন পর্যন্ত 12 জনকে ফেরত দিয়েছে হামাস। বাকিদের ফেরত না দেওয়ার কারণ হিসেবে সশস্ত্র এই সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদেহগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, যা উদ্ধার করতে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন তাদের। তবে হামাসের এমন দাবি মানতে নারাজ বেনিয়ামিন নেতানিয়াহু, যে কারণে গাজায় মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ রাফাহ সীমান্ত বন্ধ করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছে, এটি তখনই খোলা হবে যখন হামাস নিহত সব জিম্মিদের হস্তান্তর করবে এবং চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 17 অক্টোবর সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। হামলায় একই পরিবারের 11 ফিলিস্তিনি নিহত হয়। জানিয়ে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, পরিবারটি গাজা শহরের জায়তুন এলাকায় নিজেদের বাড়ি ফেরার পথে বাসে ছিল, তখন তাদের উপর হামলা করা হয়, যা মানতে নারাজ ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার সেনাদের অবস্থানের দিকে একটি সন্দেহজনক যানবাহন হলুদ রেখা অতিক্রম করে এগিয়ে আসছিল। সতর্কবার্তা হিসেবে গুলি চালানো হলেও গাড়িটি থামেনি। সেনারা নিজেদের নিরাপত্তার জন্য পাল্টা গুলি চালায়, যা চুক্তির আওতায় অনুমোদিত ছিল। যদিও গাজার সিভিল ডিফেন্স বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, ইসরায়েল যে জায়গাটায় হলুদ রেখা বলছে তা আসলে কোনো বাস্তব সীমারেখা নয়, সেখানে কোনো চিহ্ন বা সীমানা নেই, তাই পরিবারটি বুঝতে পারেনি। ট্রাম্পের শান্তি চুক্তি মেনে এ পর্যন্ত 135টি মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল, যাদের অনেকগুলোর মধ্যেই নির্যাতনের চিহ্ন পেয়েছে খান ইউনুসের নাসের হাসপাতালের চিকিৎসকরা। তাদের দাবি, মৃতদেহের অনেকগুলোরই চোখ বাঁধা, হাত বাঁধা ও মাথায় গুলির আঘাত হয়েছে। এরপরও যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। খাদ্য ও মানবিক সংকট কমে আসার স্বপ্ন দেখছে গাজাবাসী। তবে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ায় তা এখন অনিশ্চিত। একইভাবে অনিশ্চিত গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়াও, কেননা পূর্বে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা মানেনি ইসরায়েল। লেবাননে বোমা হামলা চালিয়েছে নিজেদের খেয়াল খুশি মতো। তাই গাজা ইস্যুতে হামাসের সঙ্গে হওয়া এই চুক্তি মানবে কিনা নেতানিয়াহু, সে প্রশ্ন থাকছে। গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 19 অক্টোবর রোববারের ধারাবাহিক বিমান হামলায় অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই অন্তত 97 জনকে হত্যা করেছে ইসরায়েল এবং আহত করেছে আরো 230 জনকে, এমন তথ্য জানিয়েছে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল এ পর্যন্ত চুক্তি ভঙ্গ করেছে 80 বার। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে রকেট ও স্নাইপার হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাস। পাল্টা জবাবে তারা বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা চুক্তি মেনে চলছে, বরং ইসরায়েলি একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে। এদিকে এই হামলার পর ভয়াবহ হয়ে উঠেছে গাজা সিটির পরিস্থিতি। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকেই। যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তির যে আশা জেগেছিল তা এখন প্রায় নিশ্চিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে এবং ওয়াশিংটন খুব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মধ্যেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার উপর ইসরায়েলি আগ্রাসন থামেনি, বরং বেড়েছে মানবিক সংকট। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েল আবারও গাজায় মানবিক সহায়তা বন্ধ করেছে। রবিবার দেশটি সাময়িকভাবে ত্রাণ সরবরাহ বন্ধ রাখে। অভিযোগ, হামাসের হাতে নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারে চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রায় 1 বছর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা।
জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপর ইসরায়েলের অবরোধের ফলে শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, কলেরা ও ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহভাবে বেড়েছে মৃত্যু হার। গাজা সিটির বাসিন্দারা বলছেন তারা এখন ভয়ে দিন কাটাচ্ছেন। আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ, কিন্তু আবারও সেই শব্দ, সেই ধ্বংস, বললেন এক স্থানীয় বাসিন্দা। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, যদি সহায়তা অবরুদ্ধ থাকে তবে পরিস্থিতি মানবিক বিপর্যয়তে রূপ নিতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে 1200 ইসরায়েলি নিহত হয় এবং প্রায় 200 জনকে জিম্মি করা হয়। এর জের ধরে ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। এ পর্যন্ত 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 2 বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার কথা, বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। এ পর্যন্ত 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, তবে এখনো 48 জন জিম্মি তাদের হাতে রয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের সিংহাসনে বসেন সালমান বিন আব্দুল আজিজ। শুরুতে যুবরাজ ছিলেন মুকরিন বিন আব্দুল আজিজ, পরে তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন নায়েফ। আর তখনই ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উঠে আসেন বাদশার পুত্র, মাত্র 29 বছর বয়সী মোহাম্মদ বিন সালমান। কেউই তখন ভাবেনি খুব অল্প সময়ে এই যুবরাজ সৌদি রাজনীতির কেন্দ্রে চলে আসবেন। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকেই এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান হয়ে ওঠেন বাদশার দ্বার রক্ষক। তিনি ধীরে ধীরে রাজাকে আলাদা করে ফেলেন পরিবারের কাছ থেকে, এমনকি নিজের মাকেও গৃহবন্দী করেন বলে অভিযোগ রয়েছে। রাজাকে বলা হয় তার স্ত্রী বিদেশে চিকিৎসার জন্য গেছেন। 2015 সালের মার্চে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি বাহিনী। প্রথমে জনগণ এটিকে সাহসী পদক্ষেপ মনে করলেও আন্তর্জাতিকভাবে এটা এমবিএসের পররাষ্ট্রনীতির বড় ব্যর্থতা হিসেবে সমালোচিত হয়। 2017 সালের জুনে মক্কায় বৈঠকের আগে হঠাৎ বাদশার ডাকে ছুটে যান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ, কিন্তু সেখানে পৌঁছেই তার দেহরক্ষীদের নিরস্ত্র করা হয় আর নায়েফকে আলাদা কক্ষে নিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়। সারা রাত চাপ প্রয়োগ করা এবং ওষুধ না দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন নায়েফ। শেষ পর্যন্ত ভোরে তিনি পদত্যাগপত্রে সই করেন। সৌদি টিভি সেই নাটকীয় মুহূর্ত সম্প্রচার করে যেখানে নায়েফ সালমানের হাত চুম্বন করছেন, আনুগত্য জানাচ্ছেন। এরপর থেকেই তিনি গৃহবন্দী হয়ে যান। নায়েফ প্রকাশ্যে আর কোনো কথা বলেননি। তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয় আসক্তি ও স্বাস্থ্যগত সমস্যা। পরবর্তীতে তার ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে সৌদি রাস্তাঘাট ভরে যায় এমবিএসের পোস্টারে। প্রথম যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাড়িতে গিয়ে পিয়ানো বাজিয়ে সবাইকে চমকে দেন এমবিএস। ওয়াহাবি সমাজে যেখানে সঙ্গীত অপছন্দনীয়, সেখানে তার এ দক্ষতা ছিল অপ্রত্যাশিত। রাজনীতিতে ওঠার আগেই তার কঠোর স্বভাবের প্রমাণ মেলে। রিয়াদের এক বিচারককে জমি কিনতে রাজি করাতে গিয়ে কথার বদলে তিনি টেবিলে রেখে দেন বন্দুকের গুলি। ইঙ্গিত স্পষ্ট, কথা না শুনলে বিপদ আছে। ক্ষমতা হাতে নিয়ে তিনি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করেন। 2018 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেন, ড্রেস কোড শিথিল করেন। তবে অনেকে মনে করেন এটা নারীদের স্বাধীনতার জন্য নয়, বরং অর্থনৈতিক কারণে। রাজনৈতিক ঐতিহ্যের অংশ ছিল শুরা, পরিবারের জ্যেষ্ঠদের সঙ্গে পরামর্শ। এমবিএস সেই প্রথা ভেঙে নিজেকে একক শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। সমালোচকরা বলেন রাজপরিবারের ঐক্যের জন্য এটাই সবচেয়ে বড় হুমকি। ক্রাউন প্রিন্স হওয়ার আগেই বিলাসিতার জন্য পরিচিত ছিলেন তিনি। $45 কোটি লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম, $50 কোটি ইয়ট, এসবই তার শখের উদাহরণ। 2017 সালে দুর্নীতির অভিযোগে প্রিন্স, মন্ত্রীসহ 380 জনকে আটক করেন এমবিএস। তাদের রিটস কার্লটন হোটেলে বন্দী করে অর্থ আদায় করা হয়। একই সময়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে রিয়াদে এনে জোর করে পদত্যাগ করানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে দেশে ফিরে তিনি সেই পদত্যাগপত্র প্রত্যাহার করেন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের হাজার হাজার মানুষকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। সাংবাদিকরাও বন্দী হয়েছেন। 2019 সালে 1000-এর বেশি সৌদিকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডে।
ইস্তানবুলে সৌদি দূতাবাসের ভেতরেই ঘটে এই হত্যাকাণ্ড। সিআইএ মনে করে এটি MBS এর নির্দেশেই হয়েছে, যদিও তিনি প্রকাশ্যে দায় অস্বীকার করেন। পরে সৌদি আদালত কয়েকজনকে দণ্ড দিলেও খাশোগজির পরিবার তাদের ক্ষমা করে দেয়। মাত্র 1 দশকের মধ্যেই রাজনীতির অচেনা এক তরুণ হয়ে ওঠেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন নওয়াজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।